আসসালামু আলাইকুম, সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। 2025 সালে আবার সেই পুরনো সিলেবাস অনুযায়ী পড়াশোনা শুরু হচ্ছে। তো স্টুডেন্ট এইডের পক্ষ থেকে সেই সিলেবাসের টিউটোরিয়াল দেওয়া হবে। আজকে আমরা নবম দশম শ্রেণীর যে গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। বাস্তব সংখ্যা কি? আমরা বাস্তব বা আমাদের প্রয়োজনের কাজে যে সকল সংখ্যা ব্যবহার করি। তো বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করলে আসবে কি? 0, 1, 2, 3, 4। এই সংখ্যাগুলো কিন্তু একদিন আবিষ্কার হয়নি। 0 আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয় ভারতীয় গণিতবিদদের। এরপরে ভারতীয় গণিতবিদদের শূন্য, ধনাত্মক সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং বাস্তব ও ভগ্নাংশের ধারণার বিস্তৃতি ঘটান। পরে মুসলিম গণিতবিদরা দ্বিঘাত সমীকরণের সমাধানের প্রয়োজনে বর্গমূল সংখ্যা, বিশেষ করে √2 এর বর্গমূল সংখ্যার প্রয়োজনীয়তা অনুভব করে এবং অমূলদ সংখ্যা অর্থাৎ √2, √3 অমূলদ সংখ্যার প্রণয়ন করে। তো আজকে আমরা বাস্তব সংখ্যার যে বিভিন্ন প্রকারভেদ আছে সেই প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব, বা বাস্তব সংখ্যা কত ধরনের হতে পারে। আমরা প্রয়োজনে যা কিছু ব্যবহার করি সবই বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার বাইরে আরও একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে জটিল সংখ্যা। জটিল সংখ্যা নিয়ে আমাদের এখনো জানার প্রয়োজন নেই। ভবিষ্যতে যদি পড়াশোনা করো তাহলে একাদশ দ্বাদশ শ্রেণীতে জটিল সংখ্যা নামে একটা অধ্যায় পাবে তোমরা। তো আজকে আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। বাস্তব সংখ্যার যে প্রকারভেদ, আমরা যদি লিখি যে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস, বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস। বলতো বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস কি হতে পারে? এক, স্বাভাবিক সংখ্যা হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, ধনাত্মক সংখ্যা হতে পারে, ঋণাত্মক সংখ্যা হতে পারে, তাই না? আচ্ছা, তো আমরা বাস্তব সংখ্যা দিয়ে শুরু করি, স্বাভাবিক সংখ্যা দিয়ে শুরু করি এবং এই প্রকারভেদগুলোর প্রত্যেকটার ইংরেজি আমরা জানব। স্বাভাবিক সংখ্যা, এর ইংলিশ হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো স্বাভাবিক সংখ্যা কোনগুলা? এই যে 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ এগুলো কি? পূর্ণ সংখ্যা, অর্থাৎ এগুলো ভগ্নাংশ বা দশমিক না। 0 অপেক্ষা বড় 1, 2, 3, 4, 5, 7, 6, 7, 8, 9 এইভাবে যত পূর্ণ ধনাত্মক সংখ্যা আসবে সবই স্বাভাবিক সংখ্যা। তাহলে দেখি স্বাভাবিক সংখ্যা কি হচ্ছে? 0 অপেক্ষা বড়। 0 কিন্তু স্বাভাবিক সংখ্যা না। স্বাভাবিক সংখ্যা হবে 0 অপেক্ষা বড় অখণ্ড সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যার প্রকারভেদে আছে আমাদের মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। তোমরা অনেকে জানো মৌলিক সংখ্যা কি এবং যৌগিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে ভাগ করা যায় না, অর্থাৎ যে সকল সংখ্যা এক বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। যেমন মৌলিক সংখ্যা শুরু করার আগে আরেকটা বলে রাখি যে সংজ্ঞাই হচ্ছে যে মৌলিক সংখ্যা হতে হবে এক অপেক্ষা বড়। এক অপেক্ষা বড় যে সকল সংখ্যা এক অপেক্ষা বড় যে সকল সংখ্যা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে।
তাহলে মৌলিক সংখ্যার যদি উদাহরণ আমরা শুরু করি, এক অপেক্ষা বড় হতে হবে অবশ্যই। তাহলে এক মৌলিক সংখ্যা না, এক মৌলিক সংখ্যা হবে না। এক অপেক্ষা বড় দুই, দুইকে দেখি আমরা, দুইকে দুই আর এক, দুই দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ ওই সংখ্যা বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা হওয়া লাগবে এবং এক বাদ হওয়া লাগবে। তার মানে একে দুই এবং এক ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ যায় না, তাই দুই একটা মৌলিক সংখ্যা। আমরা যদি তিন দেখি, তিনকে তিন এবং এক বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তার মানে মৌলিক সংখ্যার সংখ্যাটা যদি আবার বলি, যে সকল সংখ্যা অন্য কোনো সংখ্যা দিয়ে, এখানে হবে সংখ্যা দিয়ে ভাগ যায় না, তো অন্য কোনো সংখ্যা কি হবে? এক এবং ওই সংখ্যা বাদে। এখানে যদি আমরা একটু অ্যাড করি, এক এবং ওই সংখ্যা বাদে, এটা হবে এখানে। যে সকল সংখ্যা এক অপেক্ষা বড়, যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। আর চার যদি আসি, চারকে চার এবং এক বাদে দুই দিয়ে ভাগ যায়, তার মানে চার মৌলিক সংখ্যা হবে না। পাঁচে আসি, পাঁচকে পাঁচ এবং এক বাদে অন্য কিছু দিয়ে ভাগ যায় না, তার মানে পাঁচ মৌলিক সংখ্যা হবে। ছয় মৌলিক সংখ্যা হবে না, কারণ ছয়কে দুই আর তিন দিয়ে ভাগ যায়। সাত মৌলিক সংখ্যা হবে, কারণ সাতকে এই সাত এবং এক বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তারপরে আসে আট মৌলিক সংখ্যা হবে না। ঠিক আছে, এবার আসি যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা, যে সকল সংখ্যাকে এখানে ভাগ যায় না, মানে কি ভাগ মানে নিঃশেষে বিভাজ্য না। ঠিক আছে, ভগ্নাংশ চলে আসবে, ভাগফল, সেগুলা মৌলিক সংখ্যা, মানে যেগুলা দিয়ে ভাগফল ভগ্নাংশ আসবে, তার মানে ধরে নেব সেগুলো নিঃশেষে বিভাজ্য না। যে ভাগ যায় না বলতে বুঝাইছি ভাগফল আমাদের পূর্ণ সংখ্যা পাইতে হবে। যৌগিক সংখ্যা, যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা বাদে অন্য সংখ্যা দিয়ে ভাগ যায়, সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য, মানে কি ভাগফল পূর্ণ সংখ্যা হবে। নিঃশেষে সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায়, বিভাজ্য হয়, লিখি বিভাজ্য হয়, তাদের যৌগিক সংখ্যা বলে। যৌগিক সংখ্যা বলে। যৌগিক সংখ্যা কি হবে? এক তো হবে না, ঠিক আছে, দুই বাদ, তিন বাদ, চার হবে, তারপরে ছয় হবে, আট হবে, নয় হবে, 10 হবে, 12 হবে, 14 হবে, এগুলো সবগুলোকেই ওই একাধিক সংখ্যা দিয়ে, মানে ওই সংখ্যা এবং এক বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়। এবার আসি আরো একটা জিনিস, যেটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। সহমৌলিক মানে কি, এখানে একটা মৌলিকত্বের ব্যাপার আছে। তবে সহমৌলিক একটা সংখ্যার হয় না, সহমৌলিক হয় দুই বা ততোধিক সংখ্যার। যেমন, তো সহমৌলিক বিষয়টা কি, আমরা একটা উদাহরণের মাধ্যমে বলি, যে 6 ও 35। এখানে 6কে কি দিয়ে ভাগ যায় সেটা যদি আমি লিখি, 6কে 3 ও 2 দ্বারা ভাগ করা যায়, আবার 1 দিয়েও যায়, 3, 2, 1।
আবার 35কে কয় দিয়ে ভাগ করা যায়? 5, 7, 1 দ্বারা, ঠিক আছে, দ্বারা ভাগ করা যায়। তাহলে এই দুটোর মধ্যে যে কমন উৎপাদক, এগুলোকে বলে উৎপাদক, যেগুলো দিয়ে ভাগ করা যায়, 1 বাদে অন্য কিছু নাই। তার মানে দুইটা সংখ্যার কমন উৎপাদক যদি 1 বাদে অন্য কোনো সংখ্যা না হয়, তাহলে ওই সংখ্যা দ্বয়কে সহমৌলিক বলে। মানে আবারও বলি, যে দুইটা সংখ্যাকে ভাগ, যেগুলো দিয়ে ভাগ যাবে, তাদের মধ্যে 1 বাদে অন্য কিছু যদি কমন না হয়, তখন এই দুইটা সংখ্যাকে সহমৌলিক বলা হবে। অথবা আরেকভাবে বলা যায় যে দুটি সংখ্যার গসাগু যদি 1 হয়, তাহলে তাদের দ্বারা পরস্পর সহমৌলিক হয়। 2 বা ততোধিক সংখ্যার গসাগু যদি 1 হয়, অন হয়, তবে তারা পরস্পর কি হয়? সহমৌলিক হয়। সহমৌলিক হবে। আচ্ছা, আর একটা উদাহরণ নেই আমরা, যেমন 4 ও 20। 4কে কি দিয়ে ভাগ করা যায়? 4কে দিলাম 4, 2, 1 দিয়ে ভাগ করা যায়। ভাগ করা যায়। আবার 20কে 20, 10, 5, 4, 2, 1 দিয়ে ভাগ করা যায়। তাহলে এখানে দেখি 1 বাদে কোনো কমন কিছু আছে কিনা। এখানে 1 বাদে 4 কমন আছে। তার মানে 4 ও 20 পরস্পর সহমৌলিক নয়, কারণ এখানে 1 বাদে সাধারণ উৎপাদক আছে। আশা করি আপনারা উৎপাদক কথাটি বুঝেন। তার মানে 4 ও 20 পরস্পর সহমৌলিক নয়। এই সহমৌলিক কিনা এটা কথাটা আমাদের ভালোভাবে বুঝতে হবে, সহমৌলিক দ্বারা কি বোঝায়, কারণ এটা আমাদের পরেও মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা যাচাই করতেও লাগবে। আরেকটা উদাহরণ নেই। 8 এবং 15। 8কে যদি দেখি কি কি দিয়ে ভাগ করা যায়, 8, 4, 2, 1। আর 15কে 15, 5, 3, 1। এছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না। তাহলে এখানে দেখি কমন উৎপাদক শুধু 1 বাদে অন্য কোনো সাধারণ উৎপাদক নাই। তাহলে 8 ও 15 পরস্পরের সহমৌলিক। ঠিক আছে, ওকে। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা দেখলাম। স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা দেখলাম। এবার আমরা আসি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা এর ইংলিশ হচ্ছে ইন্টিজার নাম্বার। সংখ্যার ইংলিশ হচ্ছে ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বার। ওকে।
তো পূর্ণ সংখ্যা কোনগুলা? তার আগে আসি, স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু 1 ছিল না, তাই না? এবার আসি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। আমি এটা লিখি, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তার মানে স্বাভাবিক সংখ্যার মধ্যে শূন্য ছিল না, আর এখানে আমাদের শূন্য আসবে, তাই না, পূর্ণ সংখ্যার মধ্যে। ওকে, ধনাত্মক সংখ্যাও আসবে, ঋণাত্মক সংখ্যা আসবে। এখানে একটা বলছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে ভগ্নাংশ না, পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ না এবং দশমিকও না। যেমন 2.5 হতে পারে না, 2.1 হতে পারে না, আবার 2.17 হতে পারে না। মানে যেগুলো ভগ্নাংশ, আবার 5/2ও হতে পারে না। কারণ যেগুলো হচ্ছে ভগ্নাংশ বা দশমিক সংখ্যা সেগুলা বাদ যাবে, সেগুলো পূর্ণ সংখ্যা না। তাহলে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে পূর্ণ সংখ্যা কি হবে? অবশ্যই শূন্য আসবে, -1 হবে, -2 হবে, -3 হবে, -4 হবে, ঠিক আছে না? ওকে, তার মানে 0, -1, -2, -3, -4, -5 এভাবে চলতে থাকবে। আর +1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে চলতে থাকবে, ঠিক আছে? এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, তার মানে পূর্ণ সংখ্যার মধ্যে কি আছে? স্বাভাবিক সংখ্যা আছে, তাই না? তার মানে সকল স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা, কিন্তু সকল পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়। এগুলো কি? স্বাভাবিক সংখ্যা। যে এটুকু এখান থেকে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার পরিমাণ বেশি হবে নাকি পূর্ণ সংখ্যার পরিমাণ বেশি? অবশ্যই পূর্ণ সংখ্যার পরিমাণ বেশি। এবার আসি ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যার ইংলিশ হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বার। ফ্র্যাকশনাল নাম্বার। এখন ফ্র্যাকশনাল নাম্বার বা ভগ্নাংশ সংখ্যা কি? p/q আকারের যে কোনো সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে, ঠিক আছে? যে p/q, এখানে p আর q এর একটা শর্ত আছে। আকারের কোনো সংখ্যাকে কি বলে? ভগ্নাংশ সংখ্যা বলে, বা সাধারণ ভগ্নাংশ বলে, ভগ্নাংশ সংখ্যা বলে। আরেকটা আছে দশমিক ভগ্নাংশ বলা হয়, তাই এটাকে বলা হয় সাধারণ ভগ্নাংশ, ঠিক আছে? এখন p/q এর একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে q ≠ 0 এবং q ≠ 1। এখানে শর্তটা কি? q ≠ 0, q ≠ 1। যেমন আর একটা শর্ত আছে, তো শর্তটা পরে বলি, আগে বলি। যেমন 5/1 এটা ভগ্নাংশ সংখ্যা না, ঠিক আছে? আবার 2/0 এটা সমান কি? ইনফিনিটি। এটা তো বাস্তব সংখ্যা হলো না, তার মানে এটাও কি?
ভগ্নাংশ সংখ্যা না। তার মানে শর্তটা কি, অবশ্যই সামথিং বাই সামথিং হবে, কিন্তু নিচেরটা 0 হতে পারে না, আবার নিচেরটা 1 হতে পারে না। 1 হলে তো সেটা কি হয়ে গেল, সেটা আবার স্বাভাবিক সংখ্যা হয়ে গেল, সেটা আর ভগ্নাংশ হলো না। ঠিক আছে, ওকে। আরও শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে যে কিউ দ্বারা পি নিশেষে বিভাজ্য না, মানে কিউ দ্বারা পি নিশেষে বিভাজ্য না, নিঃশেষে বিভাজ্য না। না মানে কিউ পিকে কিউ দ্বারা ভাগ করলে ভাগশেষ ভাগফল পূর্ণ সংখ্যা হতে পারে না। ঠিক আছে, বা ভাগফল স্বাভাবিক সংখ্যা হবে না, হতে পারে না। তার মানে কিউ দ্বারা পিকে নিঃশেষে ভাগ করা যায় না। তার মানে কি, যেমন উপরে 15 আছে, নিচে 3 আছে, আমরা এটাকেও ভগ্নাংশ সংখ্যা বলতে পারি না, কারণ 15কে 3 দ্বারা নিঃশেষে ভাগ করা যায় 5। ঠিক আছে, তার মানে কি, এই যে যদি এরকম হয় ভগ্নাংশ আছে কিন্তু নিঃশেষে বিভাজ্য, উপরেরটাকে নিচেরটা দিয়ে নিঃশেষে ভাগ করা যায়, তাহলে সেটাও কি হবে না, ভগ্নাংশ সংখ্যা হবে না। তার মানে কি কি ভগ্নাংশ সংখ্যার শর্ত কি কি, হর 0 হতে পারে না, হর 1 হতে পারে না, আবার হর দ্বারা লবকে নিঃশেষে বিভাজ্য করা যাবে না। বিভাজ্য না হলে তখন সেই সংখ্যাটাকে, পি বাই কিউ আকারের সংখ্যাটাকে আমরা ভগ্নাংশ সংখ্যা বলতে পারি। ভগ্নাংশ সংখ্যা ধনাত্মক ঋণাত্মক যা কিছু হতে পারে। উদাহরণ এই যে হাফ, 3/5, 6/5, -1/2, -1/3, ঠিক আছে না, -7/5, এগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যার উদাহরণ। তার মানে এটা ভগ্নাংশ সংখ্যা না। আবার যদি আমরা লিখি 4/2, এটাও নিঃশেষে বিভাজ্য, তার মানে এটাও ভগ্নাংশ না। ঠিক আছে, এবার আসি ভগ্নাংশের মধ্যে আবার ভাগ আছে, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। আমরা দেখেছি কি পি বাই কিউ আকারের সংখ্যা, তাই না, এখানে এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, তাই না। তো প্রকৃত ভগ্নাংশ হবে হর যদি কিউ, মানে কি হর ইজ গ্রেটার দেন পি, মানে কি লব হলে এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। মানে লবের চেয়ে যদি হর বড় হয় তখন সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। উদাহরণ হচ্ছে 1/2, তারপরে 5/7, তারপরে হচ্ছে 1/9, এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ যদি এখানে বলি, তাহলে 3/2, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা প্রকৃত ভগ্নাংশ নয়, কারণ এখানে লব বড়। এবার আসি অপ্রকৃত ভগ্নাংশ, কিউ লেস দেন পি হলে অপ্রকৃত ভগ্নাংশ। যেমন এই যে 3/2 অপ্রকৃত, 5/2 অপ্রকৃত, 7/3 অপ্রকৃত। ঠিক আছে, এই অপ্রকৃত ভগ্নাংশকে যখন পূর্ণ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ হিসেবে প্রকাশ করা হবে, তখন সেটা হয়ে যাবে মিশ্র ভগ্নাংশ। যেমন এটাকে যদি প্রকাশ করি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ হিসাবে 1/2, আশা করি আপনারা পারেন। এটাকে যদি প্রকাশ করি তাহলে 2, ঠিক আছে না, তার মানে এগুলোকে তখন বলা হবে মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, ওকে। এই গেল আমাদের ভগ্নাংশ সংখ্যা। এরপরে আসি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার ইংলিশ হচ্ছে রেশনাল নাম্বার। আমাদের ইংলিশগুলো মনে রাখতে হবে, এগুলো আমাদের পরীক্ষায় এমসিকিউতে দিয়ে দেয়। ঠিক আছে, রেশনাল নাম্বার কি, যে সকল পি বাই কিউ আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলে।
যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদের মূলদ সংখ্যা বলে। এখানে শর্তটা হচ্ছে p/q আকার হবে, বাট q নট ইকুয়াল টু 0 হবে। আগে খেয়াল করে আমরা যখন ভগ্নাংশ করেছি তখন ছিল q নট ইকুয়াল টু 1 হতে হবে, কিন্তু এখানে q নট ইকুয়াল টু 1 হওয়ার শর্ত না। এখানে হর 1 হতে পারে, শুধু হর 0 হতে পারে না। যেমন এই যে 3কে লেখা যায় কি 3/1 আকারে, তাই না? তার মানে 3কে 3/1 আকারে লেখা যাচ্ছে, যেখানে ওই যে হর q নট ইকুয়াল টু 0 হচ্ছে, 1 হতে পারবে, 0 না হলেই হলো। তার মানে এটা কি একটা মূলদ সংখ্যা। তারপরে 11/2 এটাও একটা মূলদ সংখ্যা, ঠিক আছে। 5.5 ইকুয়াল টু 11/2, তার মানে 5.5কে মানে p/q আকারে লেখা যাচ্ছে, তার মানে এটা মূলদ সংখ্যা। তারপরে 5/3 এটাকে ভাগ করলে আমরা 1.6666 চলতেই থাকবে এভাবে 66, তার মানে 1.6666 এটাকে মূলদ সংখ্যা আকারে 5/3 আকারে বা p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, এটাও মূলদ সংখ্যা, ঠিক আছে। যে কোনো মূলদ সংখ্যাকে দুটি সংখ্যার অনুপাত আকারে মানে p/q আকারে লেখা যায়, ঠিক আছে। তার মানে কি সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা হবে, সকল ভগ্নাংশ মূলদ সংখ্যা হবে, কারণ আমরা ভগ্নাংশগুলোকে p/q আকারে প্রকাশ করতে পারছি। তার মানে সকল পূর্ণ সংখ্যা ও সকল ভগ্নাংশ, হোক সেটা প্রকৃত, হোক সেটা অপ্রকৃত, হোক সেটা মিশ্র, ঠিক আছে, হোক সেটা দশমিক ভগ্নাংশ, অবশ্যই সসীম হতে হবে দশমিক হলে। সকল পূর্ণ সংখ্যা ও সকল ভগ্নাংশই কি মূলদ সংখ্যা। ঠিক আছে। এবার আসি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কি? এর ইংলিশ হচ্ছে ইরেশনাল নাম্বার। যে সকল সংখ্যাকে বা যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। ঠিক আছে। এখানেও একই শর্ত q নট ইকুয়াল টু 0, ঠিক আছে। তার মানে কি যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলে। যেমন √2 যদি আমরা লিখি তাহলে এটা আসবে 1.41421 চলতেই থাকবে, এই জিনিসটা শেষ হবে না, এবং এটাকে এই আকারে প্রকাশ করা যাবে না, তাই √2 হচ্ছে একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে। √3 অনুরূপভাবে √3 তার মানে যে কোনো পূর্ণবর্গ নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল হচ্ছে কি একটা অমূলদ সংখ্যা। যেমন তাহলে এটা আমরা লিখি যে পূর্ণবর্গ নয়, এখন আমাদের পূর্ণবর্গ চিনতে হবে।
পূর্ণ, এটা আগে লিখে নিই তারপরে বলতেছি। পূর্ণবর্গ নয় এমন যে কোনো সংখ্যার বর্গমূল বা তার ভগ্নাংশ ওই বর্গমূলের ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা। তার মানে আমাদের আগে এই পূর্ণবর্গ নয় এই সংখ্যাটা এটা কি বোঝায় সেটা বুঝতে হবে। 9 বর্গ কত? 3। তার মানে 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। 4 বর্গ কত? 4 বর্গ হচ্ছে 2। এখানে 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ যে সকল সংখ্যার বর্গমূল করলে স্বাভাবিক সংখ্যা পাওয়া যায় সে সকল সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। এখন যদি আমরা 3কে বর্গ করি, 3কে বর্গ করে কোনো স্বাভাবিক সংখ্যা পাবো না, তাই 3 হচ্ছে একটা পূর্ণবর্গ নয়। 3 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তো পূর্ণবর্গ নয় এমন যে কোনো সংখ্যাই হচ্ছে অমূলদ সংখ্যা। তার মানে √3 অমূলদ সংখ্যা, অথবা পূর্ণবর্গ নয় এমন সংখ্যার ভগ্নাংশ, মানে √3 যদি কোনো ভগ্নাংশে থাকে তাহলে সেটাও কি অমূলদ সংখ্যা। ঠিক আছে, অমূলদ সংখ্যা। এখানে খেয়াল রাখি এটা আসবে সর্বোচ্চ কাটাকাটির পরে, অর্থাৎ ওপর এ দুটো যদি কোনো কিছুতে বিভাজ্য যায় তাহলে তাদেরকে বিভাজ্য করতে থাকতে হবে, এবং শেষ অবস্থায় যে এই ভগ্নাংশটাকে আর ছোট করা যায় না তখন দেখতে হবে যে সেটা পূর্ণবর্গ নয় এমন সংখ্যা হয়েছে কিনা বা পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হয়েছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা কি শিখলাম। এবার আসি দশমিক ভগ্নাংশ সংখ্যা। আমরা আগে দেখেছি সাধারণ ভগ্নাংশ বা ভগ্নাংশ সংখ্যা। এবার আসব দশমিক ভগ্নাংশ সংখ্যা। দশমিক ভগ্নাংশ সংখ্যা ইংলিশে যদি বলি ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বার। ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বার। ঠিক আছে, দশমিক সংখ্যা কি? দশমিক দিয়ে প্রকাশ করা যে কোনো সংখ্যাই হচ্ছে দশমিক সংখ্যা। ঠিক আছে, যেমন 3কে যদি আমি 3.0 আকারে লিখি তাহলে এটা হয়ে যাবে দশমিক সংখ্যা। তার মানে কি মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলে। মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে তাকে দশমিক ভগ্নাংশ বলে। ঠিক আছে, তার মানে কি যে আমাদের যে কোনো সংখ্যাকে যদি দশমিক দিয়ে প্রকাশ করি, 2 সমান 2কে যদি দশমিক দিয়ে প্রকাশ করি 2.0 এটা একটা দশমিক সংখ্যা। আবার 2.11 এটা দশমিক সংখ্যা। আবার 2.5 এটাও একটা দশমিক ভগ্নাংশ সংখ্যা। আবার হচ্ছে 10/3 সমান 3.333 ... আবার
√3 সমান 1.732 এভাবে ডট ডট চলতে থাকবে। এগুলো হচ্ছে কি সব দশমিক ভগ্নাংশ সংখ্যা। তার মধ্যে খেয়াল করি, এটা হচ্ছে মূলদ সংখ্যা, এটা হচ্ছে মূলদ সংখ্যা, এটা মূলদ সংখ্যা, এটা মূলদ সংখ্যা, বাট এটা মূলদ সংখ্যা না, কারণ এটাকে p/q আকারে প্রকাশ করা যাবে না। ঠিক আছে, তো দশমিক সংখ্যার মধ্যে আবার ভাগ আছে, একটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা, আর একটা আছে অসীম দশমিক সংখ্যা। ঠিক আছে, সসীম দশমিক সংখ্যা আর অসীম দশমিক সংখ্যা। তো এই সংখ্যা সসীম আর অসীম কথা দিয়ে বুঝছি যে দশমিকের পরে যদি অঙ্ক সংখ্যা ফিক্সড হয়ে যায়, অঙ্ক সংখ্যা শেষ হয়ে যায়, তাহলে সেটা হবে সসীম দশমিক সংখ্যা। যেমন এখানে দশমিকের পরে এক ঘর শেষ হয়ে গেছে, এখানে 2.11, এখানেও দশমিকের পরে অঙ্ক সংখ্যা সীমিত দুইটাতে, এখানেও সীমিত, বাট এখানে সীমিত না। ঠিক আছে, এবং এখানেও সীমিত না। তার মানে এগুলা হচ্ছে এটা এটা এবং এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। 2.0, তারপরে 2.11, তারপরে 2.5, এগুলো হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। আর এই যে এটা আসি 3.3333 ডট ডট ডট, এটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। আবার 1.732 ডট ডট চলতে আছে, এটাও অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, √3। এখন অসীম দশমিক ভগ্নাংশে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, আর একটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, আর একটা আছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত মানে হচ্ছে একটা দশমিকের পরে নির্দিষ্ট সময় পরে একটা অঙ্ক বারবার আসতে থাকবে, সেটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। যেমন আমরা 10/3 পাইছিলাম 3.3333 ডট ডট ডট, মানে 3 বারবার আসতে আছে, মানে একটা সংখ্যা বারবার ফিরে আসছে, সো এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, এটা যে দশমিকের পরের পুরো অংশই রিপিট হতে হবে এমনটা না, দশমিকের প্রথম দুই ঘর ফাঁকা, তারপরে রিপিট হচ্ছে। যেমন 3.2333 33 আসতে আছে, এটা হচ্ছে কি আবৃত। ঠিক আছে, তারপরে আবার যদি লিখি যে এখানেই লিখি, এটাকে এভাবে 3.33 আসতেছে, এটাকে এভাবে লেখা যায় 3.3 এরপর একটা ডট, পৌনঃপুনিক বলে এটাকে। ঠিক আছে, তার মানে 3 এখানে 3টা অসীম সংখ্যক বার আসতে আছে, এখানে তাহলে লেখা হবে এটাকে 3.2, তারপরে 3-র ওপর পৌনঃপুনিক, মানে কি 3.2 তারপরে 3 বারবার আসতেই থাকবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা লিখি 3. আচ্ছা, বইয়েরটাই লিখি 5.1654654 ডট ডট ডট, এখানে দেখি 654 রিপিট হতেই আছে, তার মানে কি এখানে তো ডট এখান থেকে শেষ হয়নি। ঠিক আছে, এরপর চলতে আছে, তার মানে কি এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। এটাকে লেখা হয় যেখান থেকে রিপিট শুরু হয়েছে, মানে 654 বারবার আসছে, তাই 654-এর ওপর পৌনঃপুনিক হবে। 5.1 কিন্তু রিপিট হয়নি, 654 রিপিট হয়েছে, তাই এখানে এই যে 6-এর ওপরে যেখান থেকে রিপিট শুরু হয়েছে সেটার ওপর একটা পৌনঃপুনিক চিহ্ন, আর যেটা শেষ হয়েছে সেটার ওপর একটা পৌনঃপুনিক চিহ্ন।
তার মানে বুঝবো 5.1654, আবার 654, আবার 654, এভাবে আসতেই থাকবে। এবার আসি অসীম অনাবৃত, মানে দশমিকের পরে ভগ্নাংশ শেষও হয়নি, আবার আবৃতও আসে না, মানে বারবার একটা অঙ্ক বা একাধিক অঙ্ক আসতে থাকে না, তাহলে সেটাকে বলা হবে অসীম অনাবৃত। তো আমি একটু বলে রাখি, অসীম আবৃত যেটা, সেটা হচ্ছে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, ঠিক আছে। অসীম আবৃত ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, মূলদ সংখ্যা। এবার আসি অসীম অনাবৃত, যেমন আমরা √3 দেখেছিলাম, 1.732, এখানে কোনো কিছুই রিপিট নাই, মানে আসতে আছে কিন্তু কোনো রিপিটেশন নাই, তাহলে আমরা এটাকে বলবো অসীম অনাবৃত, ঠিক আছে। আবার √2 এর যেটা আসবে সেটাও দশমিকের পরে 1.41 এভাবে চলতেই থাকবে, ঠিক আছে। 1.414213, এখানে কোনো মানে রিপিটেশন নাই যে একটা অঙ্ক বা একাধিক অঙ্ক বারবার আসতেছে নির্দিষ্ট ক্রমে, নাই। তার মানে এটা হচ্ছে কি, অসীম অনাবৃত, এটাও আবৃত না। এবং এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, p/q আকারে প্রকাশ করা যায় না, তাই এটা হচ্ছে কি, অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, ঠিক আছে। তার মানে অসীম অনাবৃত যেটা, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা, ঠিক আছে। ওকে, তাহলে মানে আমরা দেখলাম ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ দেখলাম, সসীম দশমিক ভগ্নাংশ দেখলাম, অসীম দশমিক ভগ্নাংশ দেখলাম, অসীম আবৃত এবং অসীম অনাবৃত দেখলাম। এবার আসি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা তো আমরা অলরেডি পড়লাম, বা একটা চ্যাপ্টারটা বাস্তব সংখ্যার উপর। এতক্ষণ আমরা যা কিছু পড়েছি, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, ঠিক আছে, তারপরে ভগ্নাংশ সংখ্যা, দশমিক ভগ্নাংশ সংখ্যা, সবই হচ্ছে বাস্তব সংখ্যা। তার মানে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়, ইংলিশে বলে রিয়েল নাম্বার। সকল মূলদ এবং বাস্তব সংখ্যা বলে। এতক্ষণ পর্যন্ত আমরা যত কিছু সংখ্যা লিখেছি সব হচ্ছে বাস্তব সংখ্যা। এবং আমি ইতিমধ্যে বলেছি যে বাস্তব সংখ্যার বাইরে আর একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার বলা হয়। এবার বাস্তব সংখ্যার অল্প ছোট ছোট কিছু দেখে নেই। ধনাত্মক সংখ্যা, সংখ্যা যেটাকে বলে পজিটিভ নাম্বার, ঠিক আছে। পজিটিভ নাম্বার কি, 0 অপেক্ষা বড় যে কোনো সংখ্যা, 0 থেকে বড়, 0 অবশ্যই হবে না, 0 বাদে, 0 থেকে বড় বড় যে কোনো বাস্তব সংখ্যা, সংখ্যাকে কি বলে, ধনাত্মক সংখ্যা বলা হয়। মানে 0 থেকে বড় যে কোনো বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়। এটা হতে পারে 2, 0.1, 1/10, 1/5, ঠিক আছে না। তারপরে 5, 7, 7/2, 0 অপেক্ষা বড় যে কোনো সংখ্যাই হচ্ছে ধনাত্মক সংখ্যা। এরপরে আসি অঋণাত্মক সংখ্যা। খেয়াল রাখি ধনাত্মক সংখ্যায় কিন্তু 0 নাই, 0 ধনাত্মক সংখ্যা না। এবার আসি অঋণাত্মক সংখ্যা। এটার ইংলিশ হচ্ছে, এগুলা কিন্তু মূলদ সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, ধনাত্মক সংখ্যার মধ্যে মূলদ অমূলদ সংখ্যাও আসতে পারে, ঠিক আছে। √3, √2 এগুলো হচ্ছে কি ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা মূলদ অমূলদ হতে পারে, ভগ্নাংশ হতে পারে, দশমিক হতে পারে। অঋণাত্মক সংখ্যাকে বলা হয় নন নেগেটিভ নাম্বার।
নন নেগেটিভ নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। ঠিক আছে, 0, 0.1, 10, 15, √3, 3/10/7 এগুলো হচ্ছে সব কি অঋণাত্মক সংখ্যা বা নন নেগেটিভ নাম্বার। এবার আসি নেগেটিভ সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা। নেগেটিভ নাম্বার, ঠিক আছে। নেগেটিভ নাম্বার হচ্ছে কি শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে। শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে। যেমন -2, -1/2, -3.15, -√2, -√3, -0.62 পৌনঃপুনিক। ঠিক আছে, এগুলো হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা। তার মানে আমরা ধনাত্মক সংখ্যা শিখলাম, ঋণাত্মক সংখ্যা এবং অঋণাত্মক সংখ্যা শিখলাম। এবারে আমরা বাস্তব সংখ্যা যত শ্রেণী বিভাগ শিখলাম সবগুলো শ্রেণী বিভাগকে একটা আমরা চার্টের মাধ্যমে দেখব। সেই চার্টটা যদি আমি নিয়ে আসি, এখানে বই থেকে কপি করেছি। ওকে, আমরা বাস্তব সংখ্যার এই চার্টটা দেখি। বাস্তব সংখ্যা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মূলদ, অমূলদ। মূলদ সংখ্যার প্রকারভেদ আছে পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যাতে আছে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং জিরো। খেয়াল রাখি, জিরো ধনাত্মক সংখ্যাও না, ঋণাত্মক সংখ্যাও না। আবার ধনাত্মক সংখ্যার মধ্যে আছে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং 1। তার মানে খেয়াল করি, 1 মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। তার মৌলিক সংখ্যা আছে, যৌগিক সংখ্যা আছে। ঋণাত্মক সংখ্যার মধ্যে তো মৌলিক যৌগিক নাই, ঋণাত্মক সংখ্যায় আর কি। ঠিক আছে, এবার আসি মূলদ সংখ্যার মধ্যে ভগ্নাংশ আছে, মূলদ সংখ্যার মধ্যে ঋণাত্মক সংখ্যাও আছে। আচ্ছা, এবার আসি ভগ্নাংশ সংখ্যা। সাধারণ ভগ্নাংশ, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র, যেটা আমরা দেখেছি। আবার দশমিক সংখ্যার মধ্যে আছে দশমিক সংখ্যা যেটা মূলদ। দশমিক সংখ্যার যে অংশটা মূলদের ভিতর সেটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। তার মানে মূলদ সংখ্যার মধ্যে ভগ্নাংশ আমরা দেখি দশমিক ভগ্নাংশ 3 প্রকার: সসীম, অসীম আবৃত এবং অসীম অনাবৃত। তার মধ্যে সসীম এবং অসীম আবৃতটা মূলদের মধ্যে পড়েছে এবং অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ শুধু এটাই অমূলদ সংখ্যার মধ্যে পড়েছে। এই গেল আমাদের বাস্তব সংখ্যার শ্রেণীবিভাগ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা এই যে বাস্তব সংখ্যার শ্রেণীবিভাগ এর শেষে তৃতীয় পৃষ্ঠার শেষে যে কাজ আছে সেই কাজটা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।